যে মুহূর্তে ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনা তার বক্তব্য প্রচার শুরু করবে, সেই একই মুহূর্তে ঢাকাবাসী সকল ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে আসবেন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি ৩২ নম্বরে এসে ওই ধানমন্ডি ৩২ নম্বর একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আজকেই হবে আমাদের চূড়ান্ত বিজয় এবং ওই মাটির সাথে মিশিয়ে দেওয়া ধ্বংসস্তূপের উপরে ফ্যাসিবাদের উপরে বিপ্লবের বিজয়ের পতাকা উড়িয়ে আপনারা আজকে ঘরে ফিরবেন। ছাত্ররা যেই পথে গিয়েছে একটা বিপ্লবী বিদ্রোহী রূপে, তাদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত এই বিদ্রোহী বিপ্লবী রূপ থেকে ফেরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবস্থানে ফিরবে। আমি বলবো যে এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদটা যদি না হতো তাহলে শেখ হাসিনা তো আরো এগুলি করতে থাকতো। আমরা তাদেরকে বলবো যে এই ধরনের কর্মকাণ্ড আরো খারাপ পরিস্থিতি তৈরি করবে। তবে ৩২ নম্বরে ভাঙচুর করার কি আমার জানা নাই, কারণ আমি তো ৩২ নম্বরের পাশ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি। সেটা তো অলরেডি একটা একটা ধ্বংসস্তূপের মতোই সেটা হয়ে আছে। তো এটা হচ্ছে একটা প্রতিবাদী জায়গাটাতে আমরা কিন্তু একটা ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে আছি। শারমিন, আপনি হয়তো দেশে থাকলে বুঝবেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি পরিস্থিতিটাকে কিভাবে, কারণ আমাদেরকে তো কোনো না কোনো ফর্মে এসে একটা রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। এখন এই জায়গাটাতে আমি মনে করছি বারবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হারসেলফ উনি কিন্তু এই প্রতিবন্ধকতা তৈরি করছেন, এবং দেখবেন যে এই রিকনসিলিয়েশন প্রসেসের দিকে আমরা যেতে পারছি না, কারণ ওনার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং তার ভুল সিদ্ধান্ত উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু এই ধরনের একটা গণবিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। আমরা যে প্রস্তাবটা বারবার দিয়েছিলাম যে আপনি আলোচনায় বসেন, আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা করেন, উনি যদি এই কথাটা শুনতেন তাহলে দেখতেন যে একটা নির্বাচন হতো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু একটা বৈধ দল হিসেবে অংশগ্রহণ করতে পারতেন, হয়তো তাদের সিট একটু কমতে পারতো, তিনি রাজনৈতিক প্রসেসের মধ্যে থাকতে পারতেন। এখন থেকে প্রত্যেকটা ঘটনার দায় কিন্তু বা অবস্থান কিন্তু সরকারকে ফেস করতে হবে। ৮ তারিখ পর্যন্ত যা ঘটেছে এটাকে আমরা পুরো দায়টা আমরা শেখ হাসিনার উপর দিতে চাই, যে তার বালখিল্যতার কারণে, তার অবিবেচক এবং ফ্যাসিবাদী আচরণের কারণে এটা ঘটেছে। ৮ তারিখের পর থেকে যখন যেহেতু এখানে একটা সরকার হয়েছে, সুতরাং এখানে সরকারকে সবকিছুর ভূমিকা নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাই শেখ হাসিনার এই উস্কানিমূলক তৎপরতা ঠেকাতে সরকারের, এখানে আমি সরকারকে দায় দিব। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় সেটাকে সরকারকে ম্যানেজ করতে হবে। ছাত্ররা যে কর্মসূচি দিয়েছে, ছাত্রদের সেই কর্মসূচির ব্যাপারটা নিয়ে সরকারকেই আমি মনে করি নেগোশিয়েট করতে হবে। আর রাজনৈতিক কর্মসূচির জায়গাটা থেকে আমি করি প্রতিবাদ কর্মসূচি আমি মনে করি ঠিক আছে, কিন্তু ভাঙচুর বা অন্যান্য জাতীয় বিষয়গুলো তো, ভাঙচুর তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। সেই জন্য আমি মনে করি প্রতিবাদ হিসেবে এটাকে আমি সিম্বলিক যদি কিছু হয় সেটাকে আমি মনে করি সঠিক, আর যদি এই ধরনের কিছু হয় সেটা আবার নতুন ডাইমেনশন তৈরি করবে, সেই জায়গাটাও আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তবে সবকিছুর উপরে আমি যেটা বলবো যে দেখেন, আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানটা কিন্তু একটা ধ্বংসাত্মক রূপ ছিল। গণ অভ্যুত্থানের রূপটা এরকমই হয়, কারণ আপনি যখন স্বাভাবিক পথ বন্ধ করেন তখন ধ্বংসাত্মক রূপটাই তখন একটা অভ্যুত্থানের রূপ নেয়। যুদ্ধ কিন্তু কখনোই ভালো জিনিস না, কিন্তু যুদ্ধ অনেক সময় কি করে একটা পবিত্রতা নিয়ে আসে, একটা স্বাধীনতা নিয়ে আসে। এই জন্য যুদ্ধের যে রক্তদান এটাকে মহিয়ান হিসেবে দেখা হয়। একই জিনিস রক্তপাত যেরকম খুবই বিভৎসতা আছে, রক্তপাতের কাছে যেমন একটা খারাপ দৃষ্টিভঙ্গি আছে, আবার রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু পবিত্রতা বা বিজয় অর্জনটা হয়। সুতরাং ছাত্ররা যেই পথে গিয়েছে একটা বিপ্লবী বিদ্রোহী রূপে, তাদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত এই বিদ্রোহী বিপ্লবী রূপ থেকে ফেরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবস্থানে ফিরবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ছাত্রদের এই প্রতিবাদী রূপটা উস্কানি না দিয়ে আমাদেরকে একটা বোধগম্য ধারায় আমাদেরকে ফিরে আসা উচিত। দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারতে পার্লামেন্টারি পার্টির বৈঠক বসে তাকে আশ্রয় দিয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে ডিপ্লোম্যাটিক সোর্স থেকে যে তিনি যেন চুপ থাকেন। ভারত তাকে চুপ করে নাই, তার পাসপোর্ট বাতিল করেছে, ভারত তার পাসপোর্ট রিনিউ করেছে। বলেন, পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট, তার সেই পাসপোর্ট রিনিউ করেছে। এবং এখন আপনার
ইয়েকে ভারতের হাই কমিশনারকে ডেকে কথা বলেছে, বলা হয়েছে যে তিনি যেন চুপ থাকে, এবং এটা কিন্তু আমাদের দেশের জনগণের প্রত্যাশা যে তিনি চুপ থাকবেন। তিনি পালিয়ে গেছেন, সে কে পালিয়ে সাহায্য করলো সেসব প্রশ্ন আছে। তিনি ওখানে আছেন, ওখান থেকে তিনি মিছিল, মিটিং, অভ্যুত্থান নানান রকম ডাক ঢুক দিচ্ছে। তো ধরেন, আপনাকেই আমি কাউন্টার প্রশ্ন করি, যে ধরেন তিনি 9 তারিখে 9টার সময় ভাষণ দেওয়ার কথা ছিল, যদি ভাষণ দিত, এই দেশে যদি টোটাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তাহলে কি হতো বলেন? এর প্রতিকার কি? তো সুতরাং এই প্রতিবাদটা কিন্তু এভাবে দেখতে হবে যে ভারত আমাদেরকে খুব ছোট এবং শক্তিহীন দেশ হিসাবে দেখছে, এবং ভারত শেখ হাসিনাকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমি আগেও বলেছি, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদের পতন ঘটলে সেই ফ্যাসিবাদ আর রিটার্ন করে না, কিন্তু বাংলাদেশে ভারত কিন্তু চাচ্ছে, দেখেন, ভারত অন্য দেশেও তাকে দিতে চেয়েছে, পাসপোর্ট রিনিউ করেছে, মানে সে এখন শেখ হাসিনা ভারত থেকেও অন্য দেশে চলে যেতে পারে, চলে যাচ্ছে না। তো সুতরাং আমি বলবো যে এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদটা যদি না হতো, তাহলে শেখ হাসিনা তো আরো এগুলি করতে থাকতো। যে শেখ হাসিনা আরো এগুলো করতে থাকতো, আপনি বলছেন এই প্রতিবাদটা যদি না হতো। কিন্তু শেখ হাসিনা বক্তব্য রাখছেন। আমি এই মাত্র একটু আওয়ামী লীগের ফেসবুক পেজে গিয়ে দেখছিলাম যে হ্যাঁ, তিনি বক্তব্য রাখা শুরু করেছেন ছাত্রদের উদ্দেশ্যে, যেটি তিনি করতে চেয়েছিলেন এবং করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তাহলে এটা করে তো থামানো কি গেল? না, থামানো গেল না, কারণ অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে তিনি যদি ভাষণ দিতেই থাকেন, হ্যাঁ, তাহলে তো এটা বন্ধ করা যাবে না। আমি যে এখন কথা বলতেছি, আমাকে থামাবে কি করে বলেন? তো তিনি দিচ্ছেন, এটা ভারত তাকে সুযোগ করে দিয়েছে। ভারতকে তো সরকারি ভাবে নিষেধ করা হয়েছে, তিনি বক্তব্য দিবেন না, কিন্তু ভারত দেওয়াচ্ছে তাকে দিয়ে, এটা পরিষ্কার। সুতরাং এই প্রোটেস্টটা শুধু শেখ হাসিনার বক্তব্য দেখলে হবে না, এটা ভারতেরও প্রতিবাদ করা হচ্ছে, ভারতের পজিশন তার প্রতিবাদ হিসেবেও এটা করা হচ্ছে। ভারতের ভুল পররাষ্ট্রনীতি, বিশ্বায়নের যুগে কোনো দেশই ছোট নয়। আচ্ছা, তারা তো এই দক্ষিণ এশিয়ার সব দেশ, এমনকি মালদ্বীপের কাছ থেকেও তো হাত গুটিয়ে গেছে। সুতরাং তাদের ভাবা উচিত, 18 কোটির দেশের মানুষ, যেখানে আমরাও তাদের উপরে নির্ভরশীল, তারাও আমাদের উপরে নির্ভরশীল। এখানে রাজনৈতিক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বাংলাদেশের প্রসেসেই সমাধান হবে। সেখানে ভারত কেন ইন্টারফেয়ার করে? নির্বাচনে ইন্টারফেয়ার করবে, আমাদের সমাজ ব্যবস্থা ইন্টারফেয়ার করবে, আমাদের সবকিছুতে ইন্টারফেয়ার করবে। এখন আবার ভারতের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেখান থেকে আবার তাকে ভারতের বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করবে। তার তো বিচার হচ্ছে, তার বিচারের জন্য তো তার কাছে ফেরত চেয়েছে। আমাদের তো বন্দি বিনিময় চুক্তি আছে, সেখানে আমরা অনুপ চেটিয়া সহ অনেককেই ফেরত দিয়েছি। ভারতও আমাদেরকে জেএমবির নেতা সহ অনেককে ফেরত দিয়েছে। এটা তো কার্যকরী আইন, যেটা এগ্রিমেন্ট হয়েছে সেই চুক্তি তো বহাল আছে। তো এখন আমাদের ফরেন মিনিস্ট্রি চায় তাকে ফেরত দেয় না, তার তো বিচার ট্রায়ালে উঠছে, তার তো বিচার হচ্ছে। তো এটা কি করে রোধ করবে বলেন?